দেখো তাহলে প্ল্যান্ট মরফোলজি আমাদের যে 9-10 এর সিলেবাস তাতে কি কি রয়েছে দেখো। তোমাদের প্রথমে বলা রয়েছে ইনফ্লোরিসেন্স, অর্থাৎ পুষ্পবিন্যাস সম্বন্ধে পড়তে হবে। ঠিক আছে, ইনফ্লোরিসেন্স। তারপর দেখো পলিনেশন, তার টাইপস এবং কন্ট্রিভেন্সেস, এই জিনিসগুলো দেখতে হবে। পলিনেশনের টাইপস তোমরা জানো, তো তার কন্ট্রিভেন্সেস যেগুলো রয়েছে, হুম, সেগুলো পড়তে হবে। সেই সঙ্গে দেখো প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস যেটাকে আমরা বলি, এটাও পড়তে হবে। অমরা বিন্যাসের টাইপস এক্সাম্পল। সেই সঙ্গে দেখো ডেভেলপমেন্ট অফ এমব্রায়োসেক, কিভাবে ভ্রূণস্থলী বা এমব্রায়োসে গঠিত হয় সেটা সম্বন্ধে জানতে হবে। এবং ফার্টিলাইজেশন বা নিষেক সম্বন্ধে পড়তে হবে। আর পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস সম্বন্ধে পড়তে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লাস 9-10, মানে এসএলএসটি যেটা 9-10 এর সিলেবাস। ঠিক আছে, তো প্রথমে অবভিয়াসলি আমরা যেহেতু মরফোলজি বলছে, তাহলে মরফোলজি সম্বন্ধে একটু জানবো আমরা। দেখো মরফোলজি যেটাকে আমরা বাংলায় বলি বাহ্যিক অঙ্গসংস্থান। ঠিক আছে, আমরা বাংলায় কি বলি? বাহ্যিক অঙ্গসংস্থান। অর্থাৎ আমরা বাইরের দিক থেকে কোনো প্ল্যান্টকে দেখলে যে সমস্ত পার্টগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, তাকে তাকে নিয়ে স্টাডি করাকেই বলা হয় মরফোলজিক্যাল স্টাডি। তো দেখো একটা, যখন আমরা সিডলিং দেখি, তাহলে সিডলিং এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দুটো পার্ট আমরা দেখতে পাই। উপরে যে অংশটা দেখতে পাচ্ছ ওটাকে আমরা কি বলি? না, উপরে যে অংশটাকে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি বিটব অংশ। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ শুট সিস্টেম, যেটাকে আমরা বিটব বলি। আর নিচে যেটা রুট সিস্টেম বা যেটাকে আমরা মূলতন্ত্র বলি। এই দুটো হচ্ছে মূল পার্ট আমরা দেখতে পাই। এবার যদি আমরা এই বিটব অংশ দেখি, তাতে কি কি আমরা দেখতে পাই? তোমরা দেখতে পাচ্ছ ফ্লাওয়ার হয়ে রয়েছে, ফ্রুটস রয়েছে, স্টেম রয়েছে, লিফ থাকে। তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বার্ড বা কুঁড়ি দেখতে পাওয়া যায়। আর সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোড আর ইন্টারনোড জিনিসটা দেখিয়েছে। নোড হচ্ছে এমন একটা পোর্শন প্ল্যান্টের ক্ষেত্রে, তোমার শুট সিস্টেমে, যেখান থেকে লিফ কিংবা ব্রাঞ্চ তৈরি হয়। আর দুটো নোডের যে মাঝখানে যে অংশ, সেটাকে আমরা ইন্টারনোড বলি। ঠিক একইভাবে যদি আমরা আহ, মূলতন্ত্র বা রুট সিস্টেম দেখি, তাহলে দেখতে পাচ্ছ একটা মূল হচ্ছে তোমার প্রাইমারিলি অবস্থান করছে, যেটাকে আমরা বলি প্রাইমারি রুট। আর সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ দেখা যায়, সেগুলোকে আমরা সেকেন্ডারি রুট বলি। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে ওভারঅল একটা, না, প্লান্টের ক্ষেত্রে যদি আমরা দেখি বাইরের দিক থেকে এই গঠনগুলো আমরা দেখতে পাই। এবার আমাদের যেটা সিলেবাসে রয়েছে, ঠিক আছে, তোমরা জানো যে প্রথমে যেটা আমরা বললাম এখানে ইনফ্লোরিসেন্স। ইনফ্লোরিসেন্সের বাংলা মানে হচ্ছে পুষ্পবিন্যাস। ঠিক আছে, ইনফ্লোরিসেন্সের বাংলা মানে কি? পুষ্পবিন্যাস। অর্থাৎ একটা ফ্লাওয়ারে, মানে একটা প্লান্টের মধ্যে যে ফ্লাওয়ার গুলো থাকে, তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন বা তাদের সজ্জাবিন্যাস কেমন, সেটাকেই আমরা বলি পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, তো তোমরা জানো যে যে কাণ্ড বা শাখা আমরা যেটা বললাম, ঠিক আছে, তো সেই কাণ্ড কিংবা শাখা প্রশাখার অগ্রভাগে বা পাতার কক্ষে, ঠিক আছে, একটা তোমার হচ্ছে কি স্ট্রাকচার গঠিত হয়। তার নাম কি? আমরা রেচিস বলি। কি বলা হয়? রেচিস। সেই রেচিসের উপর আমরা দেখতে পাই কি, না, তোমার হতে পারে বৃন্তযুক্ত বা বৃন্তবিহীন একাধিক যে ফ্লাওয়ার বা ফুল, যে নির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে থাকে। তো সেটা হতে পারে হচ্ছে তোমার অগ্রমুখ ভাবে বা নিম্নমুখ ভাবে। যেটাকে আমরা বলি অ্যাক্রোপেটাল কিংবা বেসি পেটাল। ঠিক আছে, তো এই যে সাজিয়ে থাকে, দিয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে, সেটাকেই আমরা বলি পুষ্পবিন্যাস, বা যেটাকে আমরা বলে থাকি না ইনফ্লোরিসেন্স। ইনফ্লোরিসেন্স। ঠিক আছে, পুষ্পবিন্যাস বা ইনফ্লোরিসেন্স। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা উদ্ভিদের কাণ্ড কিংবা তার শাখা প্রশাখার বা পাতার হচ্ছে কক্ষে, ঠিক আছে, একটা স্ট্রাকচার তৈরি হয়, তার নাম হচ্ছে রেচিস। সেই রেচিসের অগ্রভাগে কি হয় না, বৃন্তযুক্ত বা হতে পারে যে বৃন্তবিহীন, ঠিক আছে, যে ফ্লাওয়ার গঠিত হয়, সেই ফ্লাওয়ার গুলোর সজ্জা বিন্যাস কেমন, হুম বা তাদের হচ্ছে কি তোমার যে তোমার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কেমন, সেটাকে স্টাডি করাকে বলা হয় পুষ্পবিন্যাস। তো আমাদের যে পৃথিবীতে যত প্রকার ফ্লাওয়ার রয়েছে বা যাদের ফুলের যে সজ্জাবিন্যাস রয়েছে, সেগুলোকে স্টাডি করে দেখা গেল
যে এই পুষ্পবিন্যাস আমরা মেনলি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। কি কি? না, একটা দেখতে পাচ্ছ অনিয়ত, একটা হচ্ছে নিয়ত, একটা হচ্ছে বিশেষ। যেটা অনিয়ত সেটাকে আমরা বলি রেসিমোস, যেটা নিয়ত সেটাকে আমরা বলি সাইমোস, এবং যেটা বিশেষ সেটাকে আমরা বলি স্পেশাল টাইপসের। এই থ্রি টাইপসের আমরা কি দেখতে পাই? ইনফ্লোরেসেন্স আমরা লক্ষ্য করতে পাই প্ল্যান্টের ক্ষেত্রে। তো প্রথমে চলো আমরা দেখব যে এই যে অনিয়ত যেটা বলা হলো, এটাকে বলা হয় কি রেসিমোস। ঠিক আছে, তোমরা কিভাবে মনে রাখবে? দেখো, আমারও অনেক সময় গুলিয়ে যেত, মনে রাখতে অসুবিধা হতো যে আমি অনিয়তকে সাইমোস বলে ফেলতাম বা নিয়তকে রেসিমোস, এটা নিয়ে আমারও ডাউট হতো আর কি। তো আমি কিভাবে মনে রেখেছি সেটা তোমাদেরকে বলতে পারি, তোমরাও মনে রাখতে পারো। তো দেখো অনিয়ত, দেখো এখানে চারটা টোটাল হচ্ছে কি রয়েছে, ওয়ার্ড রয়েছে। আর এখানে দেখো মানে লেটার রয়েছে আর কি। আর এখানে দেখো রেসিমোসটা হচ্ছে কি অনেকটা বড়, একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আটটা রয়েছে। আর এখানে দেখো তোমার নিয়ত তিনটে হচ্ছে কি তোমার লেটার রয়েছে। আর সাইমোজ হচ্ছে কি তোমার দুই দুই চার দুই ছটা রয়েছে। তাহলে 4 দুনে 8, এখানে 3 দুনে 6। তাহলে অনিয়ত মানে হচ্ছে কি তোমার রেসিমোস, আর নিয়ত মানে হচ্ছে সাইমোস। যার মনে থাকে ভালো কথা, যার হচ্ছে কি তোমরা ভুলে যাও তারা এইভাবেই মনে রাখবে, কারণ আমাদের অনিয়ত নিয়ত থেকে রেসিমোস সাইমোসটাকে মনে রাখলে বেশি সুবিধা হয়, কারণ একটু পরেই তোমরা বুঝতে পারবে। কারণ যখন ডেফিনেশন বা তার ডিফারেন্স আমরা মনে রাখি বা টাইপ গুলো মনে রাখি, সেখানে কিন্তু আমাদের এই বাংলা নামের থেকে ইংলিশ নামগুলো মনে রাখতে সুবিধা হয়, কারণ অনেকগুলো কিছু বেনিফিট আমরা পাই। তাহলে অনিয়তর ক্ষেত্রে মনে রাখবে রেসিমোস, আর নিয়তর ক্ষেত্রে মনে রাখবে সাইমোস। আর একটা বিশেষ বা স্পেশাল পুষ্পবিন্যাস, যেটা আমরা এটা আলাদা করে রেখেছি, কারণ এটার সজ্জা বিন্যাসটা রেসিমোস কিংবা সাইমোসের মতন আমরা দেখতে পাই না। তো প্রথমে আমরা দেখো রেসিমোস, অবভিয়াসলি রেসিমোস মানে অনিয়ত পুষ্পবিন্যাস। দেখো তার নামেই রয়েছে, যখন হচ্ছে দেখো আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে ফুলটা কার উপরে ফোটে, যে দণ্ডের উপরে ফোটে তার নাম কি বলেছিলাম? তার নাম হচ্ছে রেচিস। সেই রেচিসের যদি অগ্রভাগে, ঠিক আছে, যদি কোনো ফুল না হয়, কোনো ফ্লাওয়ার যদি না হয়, তাহলে এর বৃদ্ধি, রেচিসের বৃদ্ধিটা কি হয়ে যাবে? অনিয়ত হয়ে যাবে না? অনিয়ত ভাবে সে বৃদ্ধি পাবে, কারণ তার টিপ অফ দ্য পোর্শনে কোনো ফ্লাওয়ার নেই। তাহলে যে পুষ্পবিন্যাসে, ঠিক আছে, রেচিসের অগ্রভাগে কোনো ফুল হয় না, এবং আমরা কি দেখতে পাই? অগ্রভাগে ফুল না হওয়ার কারণে এই রেচিস বা পুষ্পদণ্ডের বৃদ্ধি অনিয়তভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, সেই পুষ্পবিন্যাসকে আমরা কি বলি? অনিয়ত। ঠিক আছে, মনে রাখার সুবিধা একটাই, অনিয়ত মানে রেচিসের অগ্রভাগে ফুল হবে না। কি বললাম বুঝতে পারলে? যে পুষ্পবিন্যাসে রেচিসের অগ্রভাগে ফুল হবে না, সেটাই হচ্ছে অনিয়ত বা রেসিমস। এবার দেখো, তো সেক্ষেত্রে এখানে আমরা অনিয়ত বৃদ্ধি দেখতে পেলাম রেচিসের, মঞ্জরের অগ্রভাগে কোনো ফুল হয় না, দুটো পয়েন্ট চলে গেল। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাই? না, তোমার এদের যে এই অনিয়ত বা রেসিমস পুষ্পবিন্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, তো তাদের যে ফুলগুলো ফোটে, তারা কেমন ভাবে ফোটে? না, অগ্রমুখ ভাবে জন্মায়। অর্থাৎ নিচের ফুলগুলো প্রথমে ফুটবে আর উপরে ফুলগুলো পরে ফুটবে। দেখতে পাচ্ছ এখানে আমরা যখন সিরিয়াল নাম্বার করেছি 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, অর্থাৎ আগে ফুল মানে এই যে নিচ থেকে ফুটে ফুটে উপরের দিকে যাচ্ছে। তাহলে নিচ থেকে ফুটে ফুটে উপরের দিকে যাচ্ছে মানে কি? নিচের ফুলগুলো হচ্ছে কি তোমার আগে ফুটছে, আর উপরের ফুলগুলো হচ্ছে তোমার পরে ফুটছে। কি বললাম বুঝতে পারলে? নিচের ফুলগুলো আগে, উপরের ফুলগুলো হচ্ছে কি পরে ফুটছে। ওকে, তাহলে এই এই ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? রেসিমোচের ক্ষেত্রে। আর কি দেখতে পাবে? না, এটা যদি পুষ্পদণ্ড বা রেচিসটা যদি এইভাবে লম্বা হয়, আর যদি অনেক সময় কি হয়, পুষ্প চক্রাকারে সজ্জিত থাকলে, মানে অনেক সময় কি হয় আমরা দেখতে পাই যে পুষ্পদণ্ডটা হচ্ছে কি তোমার এইভাবে তোমার হচ্ছে কি ডিস্ক শেপেড হয়ে যায়। এটা রেচিসের যে অগ্রভাগটা এইভাবে হয়ে যায়। তখন আমরা কি দেখতে পাই? না, সেন্ট্রিপেটাল ভাবে ফুলগুলো ফোটে, অর্থাৎ বাইরের গুলো আগে ফুটবে, ঠিক আছে, এই বাইরের গুলো আগে ফুটবে, আর ভেতরে গুলো তার পরে পরে ফুটবে। বুঝতে পারলে? তার পরে পরে আস্তে আস্তে করে ভেতরে গুলো ছোট ছোট থাকবে। তাহলে এটা এক, এটা এক, এটা দুই, এটা দুই। দেখতে পাচ্ছ এখানেও আমরা লিখে রয়েছি সেন্ট্রিপেটাল মানে পেরিফেরি বা প্রান্তর দিকে ফুলগুলো আগে ফুটবে, সেন্টারে ফুলগুলো হচ্ছে কি তোমার পরে ফুটবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি? সেন্ট্রিপেটাল। ঠিক আছে, তাহলে যখন হচ্ছে কি তোমার কেন্দ্রের ফুলগুলো হচ্ছে কি পরে ফুটবে, বাইরের ফুলগুলো যদি আগে ফুটে,
তখন তাকে আমরা কি বলি, সেন্ট্রিপেটাল। ঠিক আছে, অগ্রমুখ হচ্ছে কি আমরা এটাকে কি বলি, না এটাকে আমরা অগ্রমুখ মানে হচ্ছে কি কি বললাম, যে নিচের ফুলগুলো আগে ফুটছে, উপরে ফুলগুলো পরে ফুটছে। তাহলে রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে চারটা পয়েন্ট তোমরা মনে রাখবে। কি কি চারটা পয়েন্ট বলা হলো? একটা হচ্ছে কি রেচিস অনিয়তভাবে বৃদ্ধি পাবে। তারপরে বলা হলো রেচিসের অগ্রভাগে কোনো ফুল ফুটবে না। রেচিস যদি লম্বাকৃতি হয় তাহলে অগ্রমুখভাবে ফুল ফুটবে, অর্থাৎ নিচের ফুলগুলো আগে ফুটবে, উপরের ফুলগুলো পরে ফুটবে। রেচিস যদি হচ্ছে কি তোমার স্ফীত আকৃতি হয় তাহলে সেন্ট্রিপেটালি, অর্থাৎ বাইরে ফুলগুলো আগে, সেন্টার বা মধ্য মধ্য মানে মধ্যস্থানে ফুলগুলো পরে ফুটবে। এই চারটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে। মনে থাকবে? এই চারটা পয়েন্ট মনে থাকবে? কি গো, সবাই শুনছো তো নাকি? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো তাহলে নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা অনিয়ত হয়ে গেল। এবার আমরা নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে দেখব। নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে দেখো কি হয়, না নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে তাহলে তার উল্টোটা হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি তোমার মঞ্জুরি দণ্ড নিয়ত বৃদ্ধি পায়। কেন নিয়ত বৃদ্ধি পায়? না তার মঞ্জুদণ্ডের অগ্রভাগে মানে রেচিস যেটা, যদি আমরা একটা রেচিস এখানে ড্র করার চেষ্টা করি, তার অগ্রভাগে ফুলটা আগে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অগ্রভাগে যদি ফ্লাওয়ারিং হয়ে যায় তাহলে এই রেচিস এটা কি হবে, তোমার বেশি বাড়তে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে মঞ্জুরি দণ্ড হচ্ছে তোমার কি হয় না, রেচিস বা মঞ্জুরি দণ্ড হচ্ছে কি তোমার নিয়ত বৃদ্ধি পাবে, আর মঞ্জুরি দণ্ড বা রেচিসের অগ্রভাগে ফুল থাকবে। আর আগেরটার উল্টো আর কি, আগেরটা ছিল হচ্ছে কি তোমার অগ্রমুখ ভাবে ফুটছিল, এটা দেখো নিম্নমুখ ভাবে জন্মায়। নিম্নমুখ মানে কি বলো দেখি, কে বলতে পারবে? অর্থাৎ তোমার উপরে ফুলগুলো যেহেতু আগে ফুটবে আর তারপর নিচের ফুলগুলো ফুটবে, বুঝতে পারলে? মানে এইরকম হবে। স্যার যেমন উপরে, চন্দ্রমল্লিকা। হ্যাঁ মানে আপারের পার্ট গুলো হচ্ছে আগে ফুটছে আর নিচের গুলো হচ্ছে পরে ফুটছে, এটাকে আবার আমরা কি বলি, নিম্নমুখ ভাবে। আর যদি পুষ্পদণ্ড বা মঞ্জুরিদণ্ড বা হচ্ছে কি তোমার রেচিস যেটা, সেটা যদি এরকম স্ফীত হয় তাহলে সেন্টারে ফুলগুলো আগে ফুটবে আর পেরিফেরির দিকে পরে ফুটবে, এটাকে আমরা কি বলি, সেন্ট্রিফিউগাল। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল বা কেন্দ্র বহির্মুখ। সেটা হচ্ছে কেন্দ্র বিমুখ, এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখ। ওটা ছিল হচ্ছে কি তোমার অ্যাক্রোপেটাল, এটা হচ্ছে কি সেন্ট্রিপেটাল। ওকে, তাহলে এরা হচ্ছে কি তোমার পরিধি ফুলগুলো হচ্ছে কি তোমার পরে ফুটবে, সেন্টারে ফুটটা আগে ফুটবে। ঠিক আছে, তাহলে এটাও চারটা পয়েন্ট। কি কি হলো তাহলে? 1 নম্বর আমরা বললাম রেচিসের বৃদ্ধিটা নিয়ত হয়। 2 নম্বর বলা হলো রেচিসের অগ্রভাগে ফুল ফুটে। 3 নম্বর বলা হলো যে নিম্নমুখ ভাবে ফুল ফুটছে। 4 নম্বর বলা হলো হচ্ছে কি সেন্ট্রিফিউগাল। ঠিক আছে, কেন্দ্র বহির্মুখী বা সেন্ট্রিফিউগাল ভাবে সজ্জিত হয়ে ফুলগুলো ফুটবে। চলো তাহলে সবাই বুঝতে পারলে নিয়ত আর হ্যাঁ স্যার। অনিয়ত, অর্থাৎ হ্যাঁ স্যার। আমরা সাইমোস আর রেসিমোস, এই দুটো জিনিস বুঝতে পারলাম, তাই না? এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। এবারে আমরা চলে আসব যে এই অনিয়ত বা যেটাকে আমরা বললাম রেসিমোস। ঠিক আছে, তো সেই রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস দেখবো। ঠিক আছে, কত প্রকারের আমরা দেখতে পাই। তো দেখে তোমাদের নিশ্চয়ই অনেকেরই মনে ভয় চলে আসছে যে এতগুলো টাইপস আমাদেরকে পড়তে হবে, তাই না? দেখো এখানে অনিয়তের ক্ষেত্রে কি আবার 3টে ভাগে ভাগ করেছে। রেচিস বা মঞ্জুরি দণ্ড যদি দীর্ঘ হয়, বা এই রেচিস যদি ক্ষুদ্র হয়, কিংবা রেচিস যদি হচ্ছে কি তোমার ফলা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো কিছু মানে কমন যেগুলো সেগুলো মনে রাখতে হয়, বিশেষত এদের এক্সাম্পল গুলো। ঠিক আছে, মানে মূলত হচ্ছে কি আমরা উদাহরণগুলো মনে রাখি, সেই সাপেক্ষেই প্রশ্ন আসে। ঠিক আছে, তো যাই হোক একটু দেখে নাও। এই যাদের মানে তোমার অনিয়তের ক্ষেত্রে যদি মঞ্জুরি দণ্ডটা খুবই দীর্ঘ হয়, অনিয়তের ক্ষেত্রে এমনিতেই মঞ্জুরি দণ্ডটা দীর্ঘ হবে কারণ তার অগ্রভাগে যেহেতু ফুল হচ্ছে না। তো যদি মঞ্জুরি দণ্ড দীর্ঘ হয় সেটা আবার সরল বা যৌগিক হতে পারে। সরলের ক্ষেত্রে দেখো রেসিম, স্পাইক, করিম, স্পেডিক্স, ক্যাটকিন, স্ট্রোবাইল এবং স্পাইকলেট টাইপ আমরা দেখতে পাই। আর যদি মঞ্জুদণ্ড দীর্ঘ কিন্তু যৌগিক যদি হয় তাহলে পেনিকেল, কম্পাউন্ড করিম, কম্পাউন্ড স্পাইক, কম্পাউন্ড স্পেডিক্স আমরা দেখতে পাই। আবার যদি মঞ্জুদণ্ড সরল হয় তাহলে সেটা আম্বেল আমরা দেখতে পাই, এটা টাইপ সরল। আর যৌগিক হলেছে কম্পাউন্ড আম্বেল। তোমরা আম্বেল জানো কোথায় দেখতে পাওয়া যায় গো? কেউ জানো? থানকুনির ক্ষেত্রে। প্রত্যেকটা একটা এক্সাম্পল দিয়ে দেবেন স্যার? ধনে মৌরি এগুলো। হ্যাঁ, আছে আছে,
তোমার এক্সাম্পল লাগবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপাতত এখানে ক্লাসিফিকেশনটা দেখে রাখো। আর মঞ্জুদণ্ড যেটা ফলার রয়েছে সেটাকে আমরা কি বলি, মুন্ডক বা কেপিচিউলাম, ঠিক আছে? চলো এবারে হচ্ছে কি আমরা প্রত্যেকের স্ট্রাকচার গুলো দেখে নাও। এটাকে রেসিম বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অগ্রভাগে কোনো ফুল নেই, নিচের ফুলগুলো আগে ফুটছে আর উপরে ফুলগুলো দেখো পরে ফুটছে, তাই না? এটা হচ্ছে তোমরা এই বৈশিষ্ট্য দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে এটা হচ্ছে কি তোমার কি অনিয়ত পুষ্পবিন্যাস, কারণ অগ্রভাগে কোনো ফুল হয়নি আর নিচের ফুলগুলো আগে ফুটছে, তাই না? তো এইভাবে যদি হয় তাকে আমরা রেসিম বলি। পেনিকেল দেখো জাস্ট কিছুই নয়, রেসিমের মতনই, শুধুমাত্র এদের আবার মানে রেজিস্টার আবার ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। যে দেখো তাদের অগ্রভাগে ফুল হয়নি আবার নিচের ফুলগুলো আগে ফুটছে, জাস্ট হচ্ছে এটা ব্রাঞ্চ হয়ে গেছে। স্পাইকের ক্ষেত্রে দেখো এখানে পুষ্পদণ্ড, সরি, পুষ্পবৃন্ত ছিল, কিন্তু এখানে দেখো পুষ্পবৃন্ত হচ্ছে কি অ্যাবসেন্স, অ্যাবসেন্ট। বাকিগুলো দেখো সে একইভাবে মঞ্জুদণ্ড অগ্রভাগে ফুল হয়নি আর হচ্ছে কি তোমার নিচের ফুলগুলো আগে ফুটছে উপরের ফুলগুলো পরে ফুটছে, ঠিক আছে? জাস্ট অ্যারেঞ্জমেন্টের তোমার হচ্ছে কি পার্থক্যের জন্য আমরা দেখতে পাই। তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এদের তোমার তোমার হচ্ছে ডেফিনেশন বা এদের হচ্ছে কি বিশেষ বিশেষ গঠন সম্বন্ধে না পড়লেও চলবে, কিন্তু যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি এদের উদাহরণগুলো। তো দেখো প্রথমে যেটা আমরা দেখছিলাম তোমার হচ্ছে কি আহ আমরা দেখছিলাম যেটা হচ্ছে কি প্রথম যে উদাহরণ সেটার নাম হচ্ছে কি রেসিম, ঠিক আছে? রেশিমের ক্ষেত্রে যদি আমরা দেখি উদাহরণ কি মনে রাখবে, ব্রাসিকা নাইগ্রা, যেটা কালো সরিষা আমরা বলি, ঠিক আছে? দেখো তারপরে দেখো তোমরা মনে রাখবে করিম, করিম বা সমহুম যেটাকে বাংলায় বলা হয়। তো তার ক্ষেত্রে আমরা কার ক্ষেত্রে দেখতে পাই না, কালকা সন্ধ্যা বা হচ্ছে কি তোমার কেশিয়া স্পিসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। স্পাইক বা মঞ্জরি, ঠিক আছে? স্পাইক কার ক্ষেত্রে দেখতে পাই আমরা, না তোমার এই যে আপান্ত বলে একটা প্লান্ট হয়, ঠিক আছে, যেটাকে আমরা আহ এভেরা এসপেরা বলে থাকি, আপান্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই। তারপরে দেখো কেটকিন, এই কেটকিন আমরা কার দেখতে পাই, মুক্তঝুরি বা একালাইফাই, মানে ইন্ডিকা অনেকে বলে বা এখন হিসপিটা হয়ে গেছে। তো এই একালাইফা ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, মুক্তঝুরির ক্ষেত্রে কেটকিন আমরা পুষ্পবিন্যাস দেখতে পাই। এই স্পেডিক্সটা বেশি মনে রাখবে, স্পেডিক্স বা চমসা মঞ্জুরি, কারণ পরীক্ষায় প্রশ্ন দেয় স্পেডিক্সটাকে নিয়ে। এই স্পেডিক্স বা চমসা মঞ্জুরি আমরা দেখতে পাই কচুর ক্ষেত্রে, ঠিক আছে? অনেকে যারা গ্রামের বাড়ি তোমরা দেখেছো নিশ্চয়ই কচুর ফুল, ঠিক আছে, যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই ওটাকে বলা হয় কোলাকেসিয়া, মানে ওটা হচ্ছে তোমার স্পেডিক্স নামে পরিচিত, চমসা মঞ্জুরি, ঠিক আছে? স্যার ওলো হবে ওটা? ওলের ক্ষেত্রে কচু, স্যার ওল, ওলের কচু ক্ষেত্রে, ওলের ওলের ক্ষেত্রে ফ্লাওয়ারটা আমরা ঠিক দেখতে পাই না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা কচুই মনে রাখো, ঠিক আছে? স্পেডিক্সটা আছে কচুর ক্ষেত্রেই দেখা যায়। দেখো স্ট্রোবাইল হচ্ছে, দেখো কার ক্ষেত্রে দেখা যাবে, স্ট্রোবাইল হচ্ছে কি তোমার এই যে তোমার হামলাস লিপুলাস বলে, ঠিক আছে, এই প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। স্পাইগলেট বা লোকাসটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, না স্পাইগলেট যেহেতু বলেছে তোমরা মনে রাখবে ধান গম, ঠিক আছে? যেমন ওরাইজা সেটিভা বা ধানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, স্পাইগলেট, এটাও একটু মনে রাখবে, লোকাসটা বা স্পাইগলেট দেখা যায় কার ক্ষেত্রে, ওরাইজা সেটিভায়। আর পেনিকেল হচ্ছে কি মনে রাখবে কার ক্ষেত্রে, মেঙ্গিফেরা ইন্ডিকা, এটাও মনে রাখবে, আমের ক্ষেত্রে আমরা দেখতে পাই পেনিকেল। আর কম্পাউন্ড স্পাইক দেখতে পাবো আমরা এমারেন্থাস বা কাঁটা নোডের ক্ষেত্রে, নোটে সরি কাঁটা নোটে যে শাক হয় সেটা। আর এই যে কম্পাউন্ড স্পেডিক্স, এই কম্পাউন্ড স্পেডিক্স তোমরা বলবে কোকোস নুসিফেরা বা তোমার মানে নারকেল বা তোমার হচ্ছে কি সুপারি, এদের ক্ষেত্রে হচ্ছে কম্পাউন্ড স্পেডিক্স দেখা যায়, ঠিক আছে? নারকেল গাছের দেখবে যখন ফ্লাওয়ার হয় দেখবে একটা বাইরের দিকে একটা স্পেডিক্স মানে চেপে রাখে বা আবৃত করে রাখে, ওটা হচ্ছে কি তোমার মনে রাখবে যে কম্পাউন্ড স্পেডিক্স, ঠিক আছে? ওই যে তোমার হচ্ছে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওটাকে আমরা কি বলি, কম্পাউন্ড স্পেডিক্স। আপাতত হয়ে গেল। বা আরেকটা রয়েছে দেখো আম্বেল, আম্বেল ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম থানকুনির ক্ষেত্রে মনে রাখবে সেন্টেলা, ঠিক আছে, ধানকুনি। কম্পাউন্ড আম্বেল হচ্ছে কোরিয়ান্ডাম বা ধনে, ঠিক আছে? এগুলো সমস্ত হয়ে গেল কার বৈশিষ্ট্য বলে দেখি এটা, এগুলো হয়ে গেল কি তোমার হচ্ছে কি অনিয়ত বা বলো রেসিমোজ রেসিমোজ রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাসের ভাগগুলো। তাহলে আম্বেল, কম্পাউন্ড আম্বেল হচ্ছে কার বললাম, কম্পাউন্ড আম্বেল হচ্ছে কি তোমার কোরিয়ান্ডাম মানে ধনে। আম্বেল হচ্ছে কি মনে রাখবে থানকুনি, থানকুনি মানে সেন্ট্রেলা। তারপরে হচ্ছে কম্পাউন্ড স্পেডিক্স মনে রাখবে কোকোস নুসিফেরা। কম্পাউন্ড স্পাইক মনে রাখবে এমারেন্থাস। কম্পাউন্ড রেসিম বা পেনিকেল মনে রাখবে মেঙ্গিফেরা। স্পাইগলেট কার মনে রাখতে বললাম বা লোকাসটা ধান গম, ওরাইজা সেটিভা বা টিটিকাম এস্টিভাম।
তারপর হচ্ছে কি তোমার স্ট্রোবাইল মনে রাখতে বললাম, হচ্ছে কি তোমার হামলাস, লুপুলাস। তারপর হচ্ছে কি চমসা মঞ্জুরি, যেটা মনে রাখবে, এটা কারণ হচ্ছে কি তোমরা অনেকেই জানো স্পেডিক্স বা চমসা মঞ্জুরি আমরা কচুর ক্ষেত্রে দেখতে পাই। কেটকিন হচ্ছে দেখা যাবে মুক্ত ঝুরি বা একালাইফার ক্ষেত্রে দেখা যাবে। ঠিক আছে, স্পাইক বা মঞ্জুরি দেখা যাবে আপাং ক্ষেত্রে, আপান্ত ক্ষেত্রে। আর করিম বা সমভূম হচ্ছে কালকাসুন্দা। আর থাকলো কি তোমাদের রেশিম, যেটা আছে কি কালোজিরা বা ব্রাসিকা নাইগ্রার ক্ষেত্রে আমরা দেখতে পাই। কালো সরিষা, কালো জিরা নয়, কালো সরিষা। তাহলে এই নামগুলো তোমরা একটা কাজ করবে, ঠিক আছে, একটা জায়গায় লিখে তার পাশে উদাহরণগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, কাজে লাগবে। ঠিক আছে, যার মনে হচ্ছে যে অনেকগুলো হয়ে গেল, তো তোমরা যদি একটা জায়গায় লিখে রাখো, দেখবে দু একবার চারবার দেখলে তোমাদের তো এমসিকিউ তো পরীক্ষায় আসবে, দেখলেই তোমাদের মনে চলে আসবে। ঠিক আছে, একটু তোমাদের তার জন্য প্র্যাকটিস করে নিতে হবে, একটা জায়গায় লিখে রাখলে সুবিধা আর কি। ওকে, আর বেশি তোমাদের এখানে উদাহরণ উদাহরণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মনে রাখতে হবে না, শুধুমাত্র তোমরা এই অনিয়ত বা রেসিমোস, যে রেসিমোজের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা বললাম, পুষ্পতন্ত্রের অগ্রভাগে কোনো ফুল হয় না, রেচিসের বৃদ্ধিটা অনিয়ত হয়, তাই না? তারপর বললাম যে হচ্ছে কি তোমার অগ্রমুখ ভাবে ফুল ফুটছে বা সেন্ট্রিপেটালি ফুল হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমরা মনে রাখবে, এই চারটা পয়েন্ট। আর এদের উদাহরণগুলো মনে রাখবে, প্রত্যেকের টাইপের সম্বন্ধে জেনে প্রত্যেকের উদাহরণগুলো মনে রাখবে। এবার চলো আমরা যেটা দেখছিলাম যে তোমাদের নিয়ত পুষ্পবিন্যাস, সেই নিয়ত পুষ্পবিন্যাসের টাইপ একটু কম রয়েছে। তো কি কি তার ভাগ রয়েছে দেখো, একক বা সলিটারি। ঠিক আছে, যদি এটা তো তোমরা দেখলে নিয়ত মানে কি পুষ্পদণ্ডের অগ্রভাগে ফুল হয়ে যাচ্ছে, তো সেই পুষ্পদণ্ডের অগ্রভাগে যদি একটাই ফুল হয়, তখন তাকে আমরা সলিটারি বা একক তোমার হচ্ছে কি নিয়ত পুষ্পবিন্যাস বলে থাকি। এটা তোমরা দেখেছো, সবার ঘরেই প্রায় রয়েছে। জবা গাছ তোমরা দেখেছো, জবা ফুল দেখেছো কোনো সময়? জবা দেখবে পুষ্পদণ্ডের অগ্রভাগে একটাই ফুল হয়েছে, হ্যাঁ। রেচিসের অগ্রভাগে একটাই ফুল হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলি, সলিটারি বা একক বলি। এটা মনে রাখতেও সুবিধা, তাই না? যেহেতু পুষ্পদণ্ডের অগ্রভাগে দেখবে ফুলটা হয়ে যায়, আর একটাই হচ্ছে কি তোমার রেচিসের অগ্রভাগে একটাই হচ্ছে কি ফুল হয়, তো এই জন্য তাকে আমরা কি বলি, সলিটারি বা একক। আচ্ছা, ইউনিপেরাস বা একপার্শ্বীয়। ঠিক আছে, একপার্শ্বীয় মানে এরকম একদিকে করে ফ্লাওয়ারটা হবে আর কি, একদিকের বরাবর। তো ইউনিপেরাস বা একপার্শ্বীয়কে দুভাগে ভাগ করা হয়, একটা হেলিকয়েড সাইম, এটা হচ্ছে স্করপয়েড সাইম। দ্বিপার্শ্বীয় মানে দুদিকে হচ্ছে কি ফ্লাওয়ারটা হবে, এদিকে হলো এদিকে হলো, এইভাবে যদি ফ্লাওয়ারটা হয়, তখন তাকে বলা হচ্ছে কি তোমার ডাইপেরাস বা দ্বিপার্শ্বীয়। আর বহুপার্শ্বীয় মানে সব দিকে হতে পারে, সব পার্শ্ব দিকে হতে পারে, সেটাকে আমরা বলি মাল্টিপ্যারাস। তো এদেরও উদাহরণগুলো একটু দেখে নাও। তাহলে প্রথমে তোমাদেরকে তো বলা হলো সলিটারি বা একক, এটা দেখা যাবে কার ক্ষেত্রে, হিবিস্কাস রোজা সাইনেনসিস, অর্থাৎ জবা গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। একপার্শ্বীয় বা ইউনিপেরাসের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে দু প্রকার টাইপস রয়েছে, একটা বলা হলো যে হেলিকোয়েড সাইন। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি তোমার, কি বললাম, হেলিকোয়েড সাইমের সঙ্গে আরেকটা কি বলা হয়েছিল না, তোমার স্করপোয়েড সাইন। ঠিক আছে, স্করপোয়েড সাইন। তো হেলিকোয়েড সাইমের ক্ষেত্রে উদাহরণ কি হয় না, কমিলিনা বেঙ্গালেন্সিস, কানসিরা তোমরা জানো। কানসিরা তোমরা পলিনেশনেও আর একটা টাইপস দিয়েও তোমরা মনে রাখো, যেটাকে আমরা বলি, কি বলা হয় যেন তোমার, বলো না, যেটা হচ্ছে কি তোমার ফুলটা প্রস্ফুটিত হয় না, যেটাকে আমরা কি বলি গো? যে পলিনেশনের ক্ষেত্রে ফুল প্রস্ফুটিত হয় না, এই জন্য হচ্ছে কি সেখানে সেল পলিনেশন ঘটে যায়, তাকে আমরা কি বলি? ও ক্লিস্টোগ্যামি, ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগেমি, তোমরা মনে রেখেছো ক্লিস্টোগেমি। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখো কমিউনা বেঙ্গালেন্সিস। ঠিক একইভাবে, ঠিক আছে, তোমরা মনে রাখবে একপার্শ্বীয়র ক্ষেত্রে যে হেলিকোয়েড সাইন, ঠিক আছে, তার উদাহরণ হচ্ছে কি তোমার কমিউনা বেঙ্গালেন্সিস, কানসিরা। আর যদি স্করপয়েড হয়, তাহলে তার উদাহরণ কি, হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম, যেটাকে আমরা হাতি সুর বলি। ঠিক আছে, হাতির সুরের মতন হয় তার ওই পুষ্পবিন্যাসটা, এই জন্য তার নামটাকে বলা হয় হাতির সুর। ঠিক আছে, এটা বিজ্ঞানসম্মত নাম কি, হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। ঠিক আছে, হাতির সুরের হচ্ছে কি বিজ্ঞানসম্মত নাম। তাহলে তোমরা দুটো জিনিস শিখে গেলে, একটা আছে ইউনিপ্যারাস মানে তোমার হচ্ছে কি, সরি, প্রথম হচ্ছে সলিটারি একক মানে হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস। ইউনিপ্যারাসের দুটো ভাগ, একটা আছে তোমার হেলিকোয়েড সাইম মনে রাখলে কমিলিনা বেঙ্গালেন্সিস, আর স্করপয়েড সাইম মনে রাখলে কি বললাম, হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম, অর্থাৎ হাতি সুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার দ্বিপার্শ্বীয় এর উদাহরণ কি না, জুঁই, জেসমিয়াম হচ্ছে কি তোমার মনে রাখতে পারবে, জুঁইর ফুলের ক্ষেত্রে আমরা জেসমিয়ামের ক্ষেত্রে দেখতে পাই দ্বিপার্শ্বীয়। আর বহুপার্শ্বীয় মনে রাখবে, সেটা হচ্ছে আকন্দ, ক্যারোট্রোপিস প্রোসেরা,
এটা হচ্ছে কি তোমার বহুপার্শ্বীয় আমরা দেখতে পাই। ওকে, এটা হচ্ছে কি তোমার বহুপার্শ্বীয়। তাহলে এগুলো হয়ে গেল কি না তোমার হচ্ছে কি আহ যেটাকে আমরা বলি নিয়ত বা সাইমোসূচিক পুষ্পবিন্যাসের ভাগগুলো আমরা দেখে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে আরেকটা রয়েছে এখানে তোমার হচ্ছে কেপিচুলাম বা মুন্ডক, যেটাকে আমরা বলি। কেপিচুলামের ক্ষেত্রে কি হয় না, যখন হচ্ছে কি পুষ্পদণ্ড, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলেছিলাম তোমার হচ্ছে কি রেচিস, সেই রেচিসটা যখন হচ্ছে কি খুবই স্ফীত হয়ে যায়, ঠিক আছে, ফোলা হয়ে স্ফীত হয়ে যায়, সেই স্ফীত আকৃতি যখন হয়ে যায় তখন কি হয় না, তখন আমরা তাকে কেপিচুলাম পুষ্পবিন্যাস বলি। এটা মূলত হচ্ছে কি তোমার আহ হেলিয়ানথাস এনাস, সূর্যমুখীর ক্ষেত্রে তোমরা দেখেছো ফ্লাওয়ারটা এরকম ডিক শেপেড হয়ে যায় না, তো সেই ডিক শেপেড হওয়ার কারণে ঠিক আছে ফ্লাওয়ার গুলো এর উপরে জন্মায়। তো এই যে টাইপটাকে আমরা তখন কি বলি না কেপিচুলাম বলি। কি বলি? কেপিচুলাম। এই কেপিচুলামের ক্ষেত্রে আমরা দু ধরনের ফ্লাওয়ার এখানে দেখতে পাই। একটা হচ্ছে কি রে ফ্লোরেট, একটা হচ্ছে ডিস ফ্লোরেট। তো এই রে ফ্লোরেট গুলো কোথায় থাকবে এবং তার আকারটা কেমন হয় না, রে ফ্লোরেট গুলো হচ্ছে বাইরের দিকে থাকবে, এরকম বাইরের দিকে, বাইরের দিকে থাকবে রে ফ্লোরেট গুলো, এবং তাদের তোমার হচ্ছে কি সাইজটা লার্জ হয়। আর ডিস্ক ফ্লোরেট গুলো হচ্ছে কি হয়, এটা কেন্দ্রে থাকবে এবং তার সাইজ গুলো হচ্ছে কি স্মল হয়। কি বললাম বুঝতে পারলে? তাহলে কেপিচুলাম বা মুন্ড এটাও হচ্ছে কি তোমার দেখতে পাই আমরা তোমার হচ্ছে কি নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে, কেন দেখতেই পাচ্ছ রেচিসের অগ্রভাগে এরকম করে স্ফীত হয়ে গিয়ে ফুল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাই দু প্রকারের ফ্লাওয়ার, একটা রে ফ্লোরেট যেটা হচ্ছে কি তোমার পেরিফেরি বা প্রান্তের দিকে থাকবে, যেটা ডিস ফ্লোরেট সেটা থাকবে কোথায়, সেন্টারের দিকে এবং সাইজে ছোট হবে। আর উদাহরণ মনে রাখবে কি তোমার হচ্ছে কি হেলিয়েন্থাস এনাস, অর্থাৎ সূর্যমুখী। তাহলে আমি আবার একটু তোমাদেরকে জাস্ট টাইপগুলো বলে উদাহরণগুলো বলে দিই। সলিটারি হচ্ছে কি তোমার হিবিস্কাস রোজা সাইনেনসিস। তারপরে তোমরা মনে রাখবে হেলিকোয়েড সাইম হচ্ছে কি তোমার কমিলিনা বেঙ্গালেন্সিস। স্করপোয়েড সাইম হচ্ছে কি তোমার হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। তারপরে হচ্ছে কি তোমার ডাইপ্যারাস হচ্ছে, সরি বাইপ্যারাস হচ্ছে কি তোমার জেসমিয়াম বা জুই। তারপর বহুপার্শ্বীয় মানে হচ্ছে মাল্টিপ্যারাস যেটা, বা পলি তোমার হচ্ছে কি ট্রিকিয়াম, যেটা কেলোট্রোপিস প্রোসেরা, এদের ক্ষেত্রে আমরা মাল্টিপ্যারাস হিসাবে দেখতে পাই। এবার যেটা কেপিচুলাম বলা হলো সেটা হেলিয়ান্থাস এনাস, সূর্যমুখীর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এই ধরনের গঠনে আমরা রে ফ্লোরেট এবং ডিসফ্লোরেট দেখতে পাই। রে ফ্লোরেট গুলো হচ্ছে কি সাইজে ছোট হয়, সরি সাইজে বড় হবে এবং তারা পেরিফেরি দিকে থাকবে। ডিসফ্লোরেট গুলো হচ্ছে কি সাইজে ছোট হয় এবং তারা মিডিলে থাকবে। চলো এবার আমরা চলে আসছি কি বিশেষ পুষ্পবিন্যাস, ঠিক আছে, যেটা তোমার এই নিয়ত ও নিয়তের মধ্যে পড়ছে না, এদেরকে আলাদা আলাদা একটা ক্লাসে রাখা হয়েছে, যেটাকে আমরা বলি স্পেশাল ইনফ্লোরেসেন্স বা বিশেষ পুষ্পবিন্যাস। তো তার আগে যে জিনিসগুলো তোমাদেরকে বলা হলো, ঠিক আছে, সেগুলো একটা খাতায় তোমরা কাজ করবে, টাইপগুলোর সঙ্গে উদাহরণগুলো পাশে লিখে রাখবে, ঠিক আছে, একটা নোটস মতন বানিয়ে রাখবে, ঠিক আছে। আর তোমরা যারা নতুন রয়েছে তোমাদেরকেও বলে দিই একটা খাতা সবসময় বাঁধবে, সে বেঁধে রাখবে তোমাদের কাছে। আমরা তো নোটস কিংবা এই জিনিসগুলো তো অনেক সময় লিখিয়ে দিই, বা যে জিনিসগুলো এগুলো তোমাদেরকে বলা হয় সেই জিনিসগুলো একটা জায়গায় লিখে রাখবে, ঠিক আছে। তাতে কি হবে, দেখবে একটা সময় তোমার যখন অনেকগুলো জিনিস একসঙ্গে হয়ে যাবে, সেই জিনিসগুলো বারবার তোমরা একটু পৃষ্ঠা উল্টিয়ে দেখবে, ঠিক আছে, যখন সময় পাবে বা যখন পড়তে বসবে, তাহলে সেই জিনিসগুলো দেখবে সহজে তোমরা ভুলবে না আর কি। ঠিক আছে, জিনিসগুলো হচ্ছে কি দেখবে অনেকটাই মানে ম্যাজিকের মতন কাজ করবে, কারণ বারবার দেখলে সেই জিনিসগুলো যেগুলো তোমার মনে থাকতো না সেই জিনিসগুলো মনে থেকে যাবে। কি বললাম বুঝতে পারলে? এই জিনিসটা সবাই করবে কিন্তু, মানে যারা করেছো করছো তারা ঠিক আছে, যারা করোনি বা যারা নতুন রয়েছে তারা এই জিনিসটাকে ফলো করবে, দেখবে অনেকটাই বেনিফিট পাবে এই জায়গা থেকে। চলো এবার আমরা দেখব বিশেষ পুষ্পবিন্যাস বা স্পেশাল যে ইনফ্লোরেসেন্স। তো এখানে আমরা মূলত দেখতে পাই কি কি দেখো, একটা দেখতে পাই দেখো সায়াথিয়াম, 2 নম্বর আমরা দেখতে পাই ভার্টিসিলেস্টার, 3 নম্বর দেখতে পাই আমরা হাইপেনথোডিয়াম। আর একটা টাইপ রয়েছে যেটাকে আমরা বলছি দেখো কোহেথিয়াম, ঠিক আছে, এটা যে 4 নম্বর। আর একটা 5 নম্বরও টাইপ রয়েছে যেটাকে আমরা বলি সাইমোস হেড। এটাও সেরকম, তোমরা জাস্ট মনে রাখবে উদাহরণগুলো, ঠিক আছে। তো যেটা সায়াথিয়াম সেটা হচ্ছে রাংচিতা, ঠিক আছে, বিজ্ঞানসম্মত নাম কি পেডিয়ান্থাস এসপি। ভার্টিসিলেস্টার তোমরা অনেকেই হয়তো প্ল্যান্টটাকে দেখেছো, রক্তদ্রণ কিংবা শ্বেতদ্রণ, তাদের যে
তোমার হচ্ছে কি ইনফ্লোরেসেন্স গুলোকে আমরা কি বলি, ভার্টিসিলেস্টার। রক্তদ্রবণ, শ্বেতদ্রবণ, বিশেষ করে শ্বেতদ্রবণ অনেকেই হয়তো দেখে থাকবে, গ্রামে গঞ্জে হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে কাজ করে, তাই না? কারণ মেডিসিনাল প্রপার্টি অনেকটাই রয়েছে এর মধ্যে। আর যেটা হাইপেনথোডিয়াম, যেটা আমরা ফাইকাস তোমার ক্ষেত্রে দেখতে পাই, ফাইকাস বেঙ্গালেন্সিসও বলতে পারো, কারণ তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এই হাইপেনথোডিয়াম পুষ্পবিন্যাস। তারপর রয়েছে কোয়েথিয়াম, যেটা আছে তোমার আহ ডোস্টেরিনিয়ার ক্ষেত্রে দেখতে পাই। সাইমোজ হেডটা আমরা দেখতে পাই কদমের ক্ষেত্রে। অ্যান্থোসেফালাস, তোমার কদম্বা, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সাইমোজ হেড। তাহলে এই যে পাঁচটা টাইপ দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি বিশেষ পুষ্পবিন্যাস বা হচ্ছে কি স্পেশাল ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, তো তার এই পাঁচটা ভাগ, সায়াথিয়াম, তারপর হচ্ছে ভার্টিসিলেস্টার, হাইপেনথোডিয়াম এবং কোহেথিয়াম, আর হচ্ছে কি তোমার সাইমোজ হেড। এই পাঁচটা টাইপস এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটার উদাহরণগুলো শুধু মনে রাখবে। ঠিক আছে, আর বেশি তোমাদের এখানে জানতে হবে না। আচ্ছা, আর একটা জিনিস তোমরা জাস্ট একটু জেনে রাখবে, কারণ এটা জাস্ট তোমাদেরকে মানে এক্সট্রা নলেজের জন্য। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইপেনথোডিয়াম যে স্পেশাল পুষ্পবিন্যাস, ঠিক আছে, তার স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে। যেমন ডুমুরের ক্ষেত্রে এটাকে দেখো জাস্ট এলএস করেছে। ঠিক আছে, এটা কি করেছে, এলএস করেছে। এলএস করে কেটে দেখছে যে এর মধ্যে দেখো অনেক অসংখ্য ফ্লাওয়ার আমরা ভিতরে দেখতে পাই। বুঝতে পারলে? তো সে ভিতরে দেখো তিন প্রকারের ফ্লাওয়ার দেখা যায়। কি কি? একটা দেখো মেল ফ্লাওয়ারও কিছু দেখা যায়, যেটা আপারের দিকে, আর ফিমেল ফ্লাওয়ারও লোয়ারের দিকে দেখতে পাবে। আর এই মাঝখানে মাঝখানে আমরা কিছু কি দেখতে পাই, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার দেখা যায়। ঠিক আছে, যেগুলো হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি স্টেরাইল ফ্লাওয়ার আর কি। তো সেগুলো আমরা এই তিন প্রকারের ফ্লাওয়ার দেখতে পাই। আর এখানে একটা মাথায় একটা হেড রয়েছে, যেখানে একটা হোল থাকে, যেটাকে আমরা অস্টিওল বলি। এই দিক দিয়ে হচ্ছে পলিনেটার গুলো প্রবেশ করে। বুঝতে পারলে কি বললাম? আর এটা এটা পুরোটাকে যদি আমরা দেখি, এটাকে কিন্তু ওয়ান টাইপ অফ কি হয় না, এটা হচ্ছে এটা ইনফ্লোরেসেন্স। তোমাদেরকে দেখবে ভাইভাতে অনেক সময় পাজিল করার জন্য জিজ্ঞাসা করে দেয় যে এই এটা কি না, এটা হচ্ছে কি, তোমরা বলবে যে ইনফ্লোরেসেন্স। যদি তোমাদেরকে বলে যে এটা কি, এটা ফ্রুট, তোমরা যদি হ্যাঁ বলে দাও তাহলে কিন্তু ফেসে যাবে। তো এটা ফ্রুটস নয়, এটা এটা ওয়ান টাইপ অফ হচ্ছে কি ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, তার স্ট্রাকচারটা এইভাবে মডিফিকেশন হয়েছে। চলো, এবারে আর এখানে কিছু আর তোমাদেরকে বলছি না, সোজা চলো একদম পুরো আমরা চলে আসবো কিসে না, পলিনেশনে চলে আসবো। ঠিক আছে, সরাসরি আমরা পলিনেশনের দিকে চলে এসেছি। কারণ বাকি জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়া দরকার নেই। আমি যা যা জিনিস বললাম সেই জিনিসগুলো তোমরা একটা খাতায় লিখে সেইভাবেই পড়বে, তাতেই তোমাদের কাজ হবে। কি বললাম বুঝতে পারলে? চলো, এবারে আমরা চলে আসবো কি না, পলিনেশন। দেখো, পলিনেশন সম্বন্ধে তোমরা কম বেশি পড়েছো, তাই না? পলিনেশন যদি আমরা তার ডেফিনেশন দেখি, কারণ এটা এমন একটা টপিক যেটা সব জায়গায় রয়েছে, তোমরা বহু জায়গায় পড়েছো। তো যাই হোক, যে জিনিসগুলো আমাদের না জানলেই নয়, সেই জিনিসগুলো আমরা জাস্ট পড়বো। তো পলিনেশন হচ্ছে দেখো এমন একটা পদ্ধতি যেখানে আমরা বলে থাকি যে ট্রান্সফার অফ পোলেন ফ্রম স্টিগমা টু দা, সরি, ফ্রম হচ্ছে অ্যান্থার টু দা স্টিগমা, তাই না? তাহলে পোলেনের যে ট্রান্সফার হচ্ছে কোথা থেকে না, তোমার কি বললাম, অ্যান্থার থেকে, অ্যান্থার থেকে স্টিগমাতে যে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার অফ পোলেন, এই যে ট্রান্সফার হচ্ছে এটাকে আমরা পলিনেশন বলি। কোথা থেকে, অ্যান্থার থেকে স্টিগমাতে পৌঁছে যাওয়াই মানে হচ্ছে কি তোমার পলিনেশন। এটা মনে রাখবে। অনেক অনেক সময় ডেফিনেশনটাকে ঘুরিয়ে এমন ভাবে বলে, তোমাকে বলবে যে অ্যান্থার থেকে পোলেনটা গিয়ে এমব্রায়োসেকের মধ্যে ঢুকে, তোমার হচ্ছে ঢুকে পোলেনের কাছে যে তোমার ওভিলের কাছে চলে যাচ্ছে, এটা কি পলিনেশন বলে? না, ওটা নয়, ওটা ফার্টিলাইজেশন চলে হচ্ছে, হয়ে যাচ্ছে। তোমরা মনে রাখবে জাস্ট এন্থার থেকে পোলেনটা গিয়ে স্টিগমাতে যখন পড়ছে, এটাই হচ্ছে কি তোমার পলিনেশন। এটাকে আমরা পলিনেশন বলি। কি বললাম বুঝতে পারলে? তো এই পলিনেশনকে আমরা বেসিক্যালি মেজরলি দুটো ভাগে ভাগ করি, তাই না? পলিনেশনকে আমরা কটা ভাগে ভাগ করি, দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা ভাগ করি সেলফ পলিনেশন, একটাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন। তো সেলফ পলিনেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, সেলফ পলিনেশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্ল্যান্ট এ বলে ড্র করানো হয়েছে। এটা জাস্ট সাইন্টিফিক পিকচার, এটা নোটে তোমার হচ্ছে কি আর্টিস্ট পিকচার, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটাকে প্ল্যান্ট এ প্ল্যান্ট বি বলে করা হয়েছে। তো প্ল্যান্ট এ তে দেখতে পাচ্ছ এখানে একটা ফ্লাওয়ার হয়েছে, এখানে একটা ফ্লাওয়ার হয়েছে। প্ল্যান্ট বি তেও দুটো ফ্লাওয়ার হয়েছে, এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফ্লাওয়ার হয়েছে। তো সেলফ পলিনেশন আমরা তখনই দেখতে পাই
যে যখন হচ্ছে কি ওই যে বলছিলাম তোমাদের ডেফিনেশনে এন্থার থেকে পোলেনটা ট্রান্সফার করছে স্টিগমাতে, তো সেটা সেটা একটা প্ল্যান্টের সেম ফ্লাওয়ারের মধ্যে হতে পারে, বা সেম প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হতে পারে। বুঝতে পারলে না? বুঝতে পারলেন? সেম প্ল্যান্টের সেম ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে কি পোলেন ট্রান্সফার হতে পারে। কোথা থেকে? না, এটা যদি এন্থার হয়, এটা যদি স্টিগমা হয়, সেই এন্থার থেকে স্টিগমা, কিংবা সেম প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারে একটা এন্থার থেকে পোলেন গিয়ে এটা স্টিগমাতে পড়লো। তাহলে সেম প্ল্যান্ট এন্ড সেম ফ্লাওয়ার বা সেম প্ল্যান্ট এন্ড ডিফারেন্ট ফ্লাওয়ার, তখন তাকে আমরা কি বলি না সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ বলে থাকি। বুঝতে পারলে কি বললাম? তো যদি হচ্ছে কি সেম প্ল্যান্ট এন্ড সেম ফ্লাওয়ার হয়, তখন তাকে আমরা কি বলি? অটোগেমি বলি। আর সেম প্ল্যান্ট যদি ডিফারেন্ট ফ্লাওয়ার হয়, তখন তাকে আমরা বলি গেইটেনোগেমি। ঠিক আছে? তাহলে সেলফ পলিনেশনের তোমরা দুটো টাইপ আপাতত মনে রাখলে, একটা কি হয় অটোগেমি, আর হচ্ছে কি তোমার গেইটেনোগেমি। তাহলে অটোগেমি কাকে বললাম বলো? সেম প্ল্যান্ট, সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ারের মধ্যে হলে অটোগ্যামি, আর সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার হলে রেডিনোগ্যামি। সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, তাই না? ডিফারেন্ট ফ্লাওয়ার। দেখো তাহলে এই দুটো জিনিস আপাতত বুঝতে পেরেছো। অটোগেমি তাহলে সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ার, আর এখানে সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার। এবার দেখো, এবার যদি আমরা এখানে তোমার হচ্ছে কি এই যে দুটো প্ল্যান্ট দেখালাম, প্ল্যান্ট এ আর প্ল্যান্ট বি, এবারে এমন হতে পারে প্ল্যান্ট এর এন্থার থেকে পোলেনটা কি করছে দেখো, উড়ে গিয়ে তোমার হচ্ছে এখানে স্টিগমাতে গিয়ে পড়ে যাচ্ছে। ডিফারেন্ট ফ্লাওয়ার, মানে ডিফারেন্ট প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, তাহলে তাকেই আমরা কি বলি না জেনোগেমি বলি। ঠিক আছে? বা ক্রস পলিনেশন বলি আমরা। তাহলে এখানে তোমরা কি মনে রাখলে, যে ক্রস পলিনেশনের ক্ষেত্রে, এই যে ক্রস পলিনেশনের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে কি প্ল্যান্ট, ডিফারেন্ট প্ল্যান্ট এন্ড হচ্ছে কি তোমার কি দেখলে না ডিফারেন্ট ফ্লাওয়ার। ঠিক আছে? ডিফারেন্ট প্ল্যান্ট এন্ড ডিফারেন্ট ফ্লাওয়ার, একটু মিউট করে দাও বাবা। তাহলে ডিফারেন্ট প্ল্যান্ট আর ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশন হয়, দিস ইজ কল্ড দ্য ক্রস পলিনেশন। আর এখানে সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার বা সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ার, দিস ইজ কল্ড দ্য তোমার হচ্ছে সেলফ পলিনেশন। বুঝতে পারছো সবাই? খুবই ইজি জিনিস যদিও, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। দেখো তো এখানে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করিয়েছি যে একটা প্ল্যান্টের যে ফিমেল বা মেল রিপ্রোডাক্টিভ অর্গান, তোমরা জানো যে মেল যে রিপ্রোডাক্টিভ অর্গান থাকে তার নাম কি? স্টেমেন। তো স্টেমেনের দুটো পার্ট থাকে, একটা ফিলামেন্ট থাকে, এটা অ্যান্থার থাকে। আর মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম কি? পিস্টিল বা কার্পেল। তো পিস্টিল বা কার্পেলের তিনটে পার্ট থাকে, নিচেটাকে আমরা ওভারি বলি, মাঝখানটাকে আমরা স্টাইল বলি, আর উপরেটাকে আমরা স্টিগমা বলি। এবার দেখো, এবার হচ্ছে কি হয়, এই যে অ্যান্থার থেকে স্টিগমাতে, দেখতে পাচ্ছ একটা অ্যান্থার থেকে স্টিগমাতে যে পোলেন ট্রান্সফার হচ্ছে, তো তার জন্য কি হতে পারে না কোনো বাহক লাগতে পারে। ঠিক আছে? কোনো কেরিয়ার কি করছে, ওই অ্যান্থারটাকে ক্যারি করে গিয়ে স্টিগমাতে ল্যান্ড করছে। তো সেটার উপর ভিত্তি করে আমরা দেখতে পাই কি কি না তোমার বিভিন্ন পলিনেশন আমরা দেখতে পাই। ঠিক আছে? যেমন হচ্ছে কি তোমরা জানো যে সেই বাহক হিসাবে হতে পারে তোমার হচ্ছে কি হয়, কোনো অজীবজ উপাদান হতে পারে বা কোনো জীবজ উপাদান হতে পারে, তাই না? বায়ু হতে পারে, জল হতে পারে, তাই না? তো সেটার একটা দেখো এখানে, এই যে একটা দেখো ছক করে দেওয়া হয়েছে। যদি হচ্ছে কি বায়ু বা বাতাস কি করছে, যদি পোলেন ট্রান্সফারে সাহায্য করে এবং পলিনেশন ঘটে, তখন তাকে বলা হয় এনিমোফিলি। যদি জল যদি সেই পলিনেশনে সাহায্য করে, তখন তাকে বলা হচ্ছে হাইড্রোফিলি। পতঙ্গ যদি সেটাকে সাহায্য করে, তাকে বলা হয় এন্টোমোফিলি। বাদুড় যদি সেটাকে সাহায্য করে, তাকে বলা হয় কাইরোপটেরোফিলি। পাখি যদি সেটাকে সাহায্য করে, তখন তাকে বলা হয় অর্নিথোফিলি। শামুক যদি করে, তাকে বলা হয় মেলাকোফিলি। সাপ যদি সাহায্য করে, ওফিওফিলি। পিঁপড়ে হলে মিরমিকোফিলি। কি বলা বুঝতে পারলে? আরো রয়েছে, যেমন হচ্ছে কি ধরো প্রজাপতি, তাহলে যেটাকে বলি আমরা সাইকোফিলি বলি, তাই না? আরো অনেক কিছু মনে পড়ছে না আমার এই মুহূর্তে। জুফিলি মানুষ, তোমার হচ্ছে প্রাণী হলে, মানুষ হলে অ্যানথ্রোপোফিলি হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা একটু এড করে নেবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রকার জিনিসগুলো জিজ্ঞাসা করে। তো এই এরা বাহক হিসাবে কাজ করছে। তো যাই হোক, তো এটা হচ্ছে কি আমরা দেখলাম। এবার আমরা চলে আসবো কি
এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি তোমার যে এই স্বপরাগযোগের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে অটোগেমি আর গেইটোনোগেমি, আর ঋতুপরাগের ক্ষেত্রে আমরা বললাম এলোগেমি বা জেনোগেমি বলতে পারো। ঠিক আছে? তো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি না কোন কোন ক্ষেত্রে স্বপরাগযোগ ঘটবে। তোমরা দেখবে সিলেবাসে দেখছিলে কন্ট্রিভেন্সেস মানে কি না কি কি হচ্ছে কি তোমার বৈশিষ্ট্য থাকলে বা কি কি এমন বৈশিষ্ট্য অ্যাডপ্ট করছে যাতে সে চেষ্টা করছে যে সেখানে স্বপরাগযোগ ঘটুক। কি বলা বুঝতে পারলে, মানে কোন কোন ক্ষেত্রে স্বপরাগযোগ ঘটে দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে যদি হয় দেখো, যদি একটা হোমোগেমি বা উভলিঙ্গতা কোনো ফ্লাওয়ারের মধ্যে দেখতে পাই, মানে দুটোই অ্যান্থার আর ফিলামেন্ট তোমার অ্যান্থার আর স্টিগমা, ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি যেটা বলছিলাম তোমাদের স্টেমেন আর হচ্ছে কার্পেল দুটো যদি একসঙ্গে থাকে তাহলে সেটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে এই হোমোগেমি বা উভলিঙ্গতা যদি একটা ফুলের মধ্যে থাকে তাহলে সেখানে সম্ভাবনাটা বেশি স্বপরাগযোগ হয়ে যাওয়ার জন্য। কি বলা বুঝতে পারলে, যদি হচ্ছে কি হোমোগেমি হয়, হ্যাঁ উভলিঙ্গতা হয়, একই ফুলে দুটোই রিপ্রোডাক্টিভ অর্গান থাকছে, তাহলে সেখানে মোস্ট প্রবাবলি কি হওয়া উচিত, স্বপরাগযোগ হওয়া উচিত। বা আর একটা কন্ডিশন রয়েছে দেখো ক্লিস্টোগেমি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম উদাহরণের কথা, মানে যেটা হচ্ছে তোমার কমিলিনা বেঙ্গালেন্সের ক্ষেত্রে কিছু কিছু ফুলের ক্ষেত্রে কি হয়, ফ্লাওয়ারটা কি হয় না প্রস্ফুটিত হতে পারে না। বুঝতে পারলে, ফ্লাওয়ারটা কি হয় না প্রস্ফুটিত হতে পারে না। তাহলে যদি ফ্লাওয়ার প্রস্ফুটিত না হতে পারে তাহলে সেখানে বাইরে থেকে পরাগরেণু ঢুকতে পারবে না তার মধ্যে, এবং সেটা যদি উভলিঙ্গ ফুল হয় তাহলে হয়ে গেল। তাহলে কি হবে, তার নিজেরই তোমার হচ্ছে কি পোলেন নিজেকেই ফার্টিলাইজ করা যাবে, তাই না? তাহলে ক্লিস্টোগেমি কন্ডিশন যদি থাকে তাহলে অবভিয়াসলি সেখানে কি পলিনেশন ঘটবে। হুম যদি ক্লিস্টোগেমি কন্ডিশন থাকে তাহলে সেখানে কি ঘটবে, স্বপরাগযোগ ঘটবে, নো ডাউটলি। কারণ সেখানে বাইরে থেকে পরাগরেণু ঢুকতে পারছে না, মানে সেখানে কোনোভাবেই পলিনেশন, সেল পলিনেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা কন্ডিশন রয়েছে দেখো, কুঁড়ি অবস্থায় পরাগযোগ, মানে কুঁড়ি যখন অবস্থায় থাকে তখনই তার পরাগযোগ সম্পন্ন হয়ে যাচ্ছে, মানে তখনই তার হচ্ছে কি দেখো এন্থারে মানে তোমার হচ্ছে পলেন গুলো মেচিওর হয়ে যাচ্ছে। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে কি কি বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে স্বপরাগযোগ ঘটার সম্ভাবনা বেশি, তোমরা বা স্বপরাগযোগ ঘটবে, তাহলে তোমরা বলবে উভলিঙ্গতা, ক্লিস্টোগেমি, বার্ড পলিনেশন, এই তিনটে কন্ডিশনে আমরা কি দেখতে পাই, স্বপরাগযোগ ঘটার সম্ভাবনাটা বেশি। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। দেখো এবার দেখো তাহলে, এবার যেটা আমরা দেখবো যে ইতর পরাগযোগ ঘটার কি কি সম্ভাবনা রয়েছে, মানে একটা ফ্লাওয়ারের মধ্যে ইতর পরাগযোগ ঘটার কি কি সম্ভাবনা, কি কি ক্ষেত্রে হচ্ছে ইতর পরাগযোগ ঘটবে দেখো। মানে এমন কি বৈশিষ্ট্য থাকবে যেখানে ইতর পরাগযোগ মাস্ট তাকে করতে হবে, নাহলে সে স্বপরাগযোগ করতে পারবে না। দেখো একটা হচ্ছে কি তোমার একলিঙ্গ ফুল বা যেটাকে আমরা ডাইক্লিনি বলি। তাহলে একলিঙ্গ যদি ফুল হয়, কোন একটা ফ্লাওয়ার যদি ইউনিসেক্সুয়াল হয়, তাহলে হয় সেটা মেল ফ্লাওয়ার হবে নাই তো ফিমেল ফ্লাওয়ার হবে। তাহলে যদি তার মধ্যে সেটা যদি ইউনিসেক্সুয়াল হয় তাহলে তার পলিনেশন কি করতে হবে, বাইরে থেকে তোমার হচ্ছে কি কি নিতে হবে, বলে নিতে হবে, তবে গিয়ে সে পলিনেশন করতে পারবে। তাহলে ফুল যদি একলিঙ্গ হয়, তাহলে সেখানে কিন্তু ইতর পরাগযোগ ঘটবে। তো তাহলে আমরা বলতে পারি যে ভিন্নবাসী উদ্ভিদের ক্ষেত্রে, যদি তাদের ক্ষেত্রে ভিন্নবাসী মানে কি গো, যেটাকে আমরা বলি কি গো হেটারোথেলিক। হেটারোথেলিক মানে দুটো দুটো মেল আর ফিমেল আলাদা আলাদা থ্যালাসে হচ্ছে, তাহলে সেখানে অবভিয়াসলি কি হওয়া উচিত বা কি হতে হবে না, সেখানে কিন্তু ক্রস পলিনেশন হতে হবে। যেমন কিউকার বিটা, ইউফোরবিয়া, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখো সৌবন্ধাত্ম। সৌবন্ধাত্ম মানে সেলফ স্টেরিলিটি, নিজের নিজের পলে নিজেকে ফার্টিলাইজ করতে পারবে না। ঠিক আছে, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে দেখা যায় এটা, কিন্তু একই ফুলের পরাগরেণু, ঠিক আছে, তার নিজের স্টিগমাতে পড়লে সেটা কোনোভাবেই পরাগযোগ ঘটতে পারে না, তখন তাকে বলা হচ্ছে কি সৌবন্ধাত্মতা বা যেটাকে আমরা কি বলি সেলফ স্টেরিলিটি। আর কি না ডাইকোগেমি। ডাইকোগেমি কাকে বলে ভালো করে শুনে রাখো। ডাইকোগেমি এর এর আবার দুটো ভাগ রয়েছে, এটা যে পটান্ড্রি, প্রোটোগাইনি। পটান্ড্রি কাকে বলে না যখন কোনো ফুলের পুংকেশর প্রথমে হচ্ছে পরিণতি হয়ে যায়, মানে ধরো দুটো রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, একটা যদি আগে হয়ে যায় পরিণতি, একটা যদি পরে হয়, তাহলে তোমরা ভাবো যে যে আগে হবে তার যখন হচ্ছে কি পোলেনটা ধরো ভাইবল থাকবে,
তখন সে যদি স্টিগমাতে পড়ছে, স্টিগমা তো মেচিউর করেনি, তখন ফার্টিলাইজ করতে পারছে না। কি বললাম বুঝতে পারলে? দুটো ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে গিয়ে মেচিউর হচ্ছে। আর প্রোটোকাইনিকাকে বলে এমন কিছু ফ্লাওয়ার রয়েছে যার ক্ষেত্রে আগে কার্পেলটা মেচিউর হয়ে যাচ্ছে কিন্তু স্টিগমাটা মেচিউর হয়নি। কি বললাম বুঝতে পারলে? তখন তাকে আমরা কি বলি? প্রোটোকাইনি বলছি। তাহলে এই দুটো কন্ডিশন হলে আমরা কি দেখতে পাবো? না আমরা দেখতে পাই কি, না সেখানে হচ্ছে কি তোমার কি হবে না, তাহলে ক্রস পলিনেশন করতে হবে। আর একটা রয়েছে দেখো, যেটাকে আমরা হার্কোগেমি বলি। হার্কোগেমি কাকে বলে? না, হার্কোগেমি হচ্ছে, দাঁড়াও 1 মিনিট। দেখো, হার্কোগেমি হচ্ছে এমন একটা কন্ডিশন যখন হচ্ছে কোনো ফিজিক্যাল বেরিয়ার চলে আসে। কি বলা বুঝতে পারলে? যদি কোনো ফিজিক্যাল বেরিয়ার মানে একটা উভলিঙ্গ ফুলে স্টেমেন আর কার্পেলের মাঝখানে দেখো যদি দলমণ্ডল চলে আসে বা অন্যান্য কোনো বাধা চলে আসে, কোনো ফিজিক্যাল বেরিয়ার চলে আসে, তখন সেখানে আছে কি হয় না, সেল পলিনেশন না ঘটে, বাধ্য হয়ে তাকে কি করতে হয় না, ক্রস পলিনেশন করতে হয়। আর একটা কন্ডিশন রয়েছে যেটাকে আমরা বলি হেটারোমরফিজম। যেটার ক্ষেত্রে কি হয় না, পুংদণ্ড, ঠিক আছে, মানে বুঝতেই পারছো যে এই জিনিসটা দেখো, ছবি যেটা দেখাচ্ছিলাম এখানে, এই যে ছবিটা কোথায় গেল, এই জায়গাটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমার ফিলামেন্ট, এটা ফিলামেন্ট তো, আর এটা হচ্ছে কি তোমার স্টাইল, এটা স্টাইল, এটা হচ্ছে ফিলামেন্ট। এই যে দৈর্ঘ্য যদি খুব ছোট বড় হয় কোনো ফ্লাওয়ারে, তাহলে সেখানে কি হবে, তাহলে সেখানে স্বপরাগয হওয়ার সম্ভাবনাটা কমবে। তাহলে যদি কোনো কারণে আমরা দেখতে পাই এই ডাইমরফিজম বা যেটাকে আমরা বলি হেটারোমরফিজম, তখনও আমরা কি দেখতে পাই না, সেখানে ইতর পরাগযোগ ঘটার সম্ভাবনা বেশি। তাহলে কি কি বৈশিষ্ট্য থাকলে ইতর পরাগযোগ ঘটতে পারে? না, একটা হচ্ছে কি তোমার একলিঙ্গ বা ডাইক্লাইনি, 2 নম্বর বললাম সবন্ধাত্ম, 3 নম্বর বলা হলো ডাইকোগেমির মধ্যে পটানডি পটোগাইনি, তারপর হচ্ছে কি আমরা বললাম হার্কোগেমি, এবং হচ্ছে হেটারোমরফিজম। বুঝতে পারলে? তাহলে এই বৈশিষ্ট্য থাকলে কোনো ফ্লাওয়ারের মধ্যে আমরা কি পলিনেশন দেখতে পাবো? না ক্রস পলিনেশন দেখতে পাবো। বুঝতে পারলে? কি গো, ঠিক আছে তো হ্যাঁ নাকি? স্যার। কন্টিনিউ করবো তো? হ্যাঁ স্যার। হুম। চলো এবার দেখো, এবার হচ্ছে দেখো না, এবার দেখো এই পলিনেশন সিনড্রোম, ঠিক আছে, পলিনেশন সিনড্রোম জিনিসটা কি? না দেখবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তার নির্দিষ্ট বাহক দ্বারা পরাগযোগ সম্পন্ন করার জন্য ওই ফুলের বা ওই উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা দেখতে পাই, তার পার্টিকুলার একটা বৈশিষ্ট্য দেখতে পাই। কি বলা বুঝতে পারলে? যেমন ধরো একটা উদ্ভিদের মধ্যে যদি পতঙ্গ পরাগযোগ হয়, পতঙ্গ তাদের পরাগ পলিনেশন ঘটায়, তাহলে ওই প্ল্যান্ট কি করছে, পতঙ্গ বা ইনসেক্ট যাতে অ্যাট্রাক্ট হয় বা ওদের পলিনেশনে সাহায্য করে, তার জন্য এমন কিছু স্পেশাল ক্যারেক্টার হচ্ছে কি বিল্ড আপ করছে যে শুধু পতঙ্গ আসার জন্যই সেটা হচ্ছে কি মানে তাদের জন্যই ওই বৈশিষ্ট্যটাকে তৈরি করছে। বুঝতে পারলে? বা পাখি, ধরো কোন একটা উদ্ভিদের ক্ষেত্রে পাখি পরাগযোগ করে, মানে পাখি আসার জন্য যা যা বৈশিষ্ট্য থাকার কথা, সেই বৈশিষ্ট্যগুলোকে সে তৈরি মানে তার মধ্যে সে অ্যারাইজ করছে। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট তোমার বাহক বা পলিনেটার যাতে হচ্ছে পলিনেশনে তাদেরকে সাহায্য করে, তার জন্য যে বৈশিষ্ট্য তার মধ্যে অ্যারাইজ করছে, এই কন্ডিশনটাকে আমরা বলি কি পলিনেশন সিনড্রোম। ঠিক আছে, সেটা হতে পারে ফুলের গঠন, ফুলের রং, ঠিক আছে, ফুলের গন্ধ, মকরন্দের উপস্থিতি। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি পলিনেশন সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবারে পরাগযোগ বাহক কই প্রকার? না, পরাগযোগ বাহক হচ্ছে 2 প্রকার। একটু আগে বলা হলো, কিছু অজীবজ উপাদান রয়েছে, কিছু জীবজ উপাদান রয়েছে। অজীবজ উপাদানের মধ্যে রয়েছে বায়ু আর জল। আর জীবজ উপাদানের মধ্যে অনেক কিছু থাকতে পারে, মৌমাছি, প্রজাপতি, মথ, মাছি, পাখি, বাদুড়, শামুক, সাপ, পিঁপড়ে, তাই না? তাহলে একটু আগেই তোমাদেরকে বললাম, এখানে যদিও মেনশন নেই, তোমরা বলো তাহলে, বায়ু যদি হচ্ছে পরাগযোগে সাহায্য করে তখন তাকে আমরা কি বলি বললাম? সেই পলিনেশনকে কি বলা হয়? অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি। জল যদি করে তাহলে কি বলা হলো? হাইড্রোফিলি। হাইড্রোফিলি। মৌমাছি যদি করে?
মায়োফিলি। প্রজাপতি যদি করে, এন্টোমোফিলি, না এন্টোমিফিলি নয়, মায়োফিলি। প্রজাপতি সাইকোফিলি। হলে সাইকোফিলি। মোথ যদি করে, হুম, মোথ যদি করে তাকে কি বলা হয়? মথ পতঙ্গের মধ্যে? না না, ওদের ওদের স্পেশাল নাম আছে, বুঝতে পারলে? প্রত্যেকটা হচ্ছে কি তুমি পতঙ্গ বলবে না আবার, এদের আবার স্পেশাল নাম আছে। মাছি যদি করে মায়োফিলি, আর পাখি হচ্ছে তোমার অর্নিথোফিলি, বাদুড় হচ্ছে কাইরোপটেরোফিলি, শামুক হলে মেলাকোফিলি, সাপ হলে ওফিওফিলি, আর পিঁপড়ে হলে মিলিমিকোফিলি। ঠিক আছে, মোস্টটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখতে হবে, দাঁড়াও বলে দিব পরে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে কি বাইপরাগী ফুলের কি বৈশিষ্ট্য দেখা যায়, জল পরাগী ফুলের কি বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে, বা পতঙ্গ পরাগী ফুলের কি বৈশিষ্ট্য দেখা যায়, বা হচ্ছে তোমার পাখি পরাগী ফুলের কি বৈশিষ্ট্য দেখা যায়, বা বাদুড় পরাগীর ক্ষেত্রে কি বৈশিষ্ট্য দেখা যায়। মানে বুঝতেই পারছো যে বাহকের জন্য, মানে পরাগযোগের যে মিডিয়ামের জন্য যে বাহকগুলো লাগছে, তাদের জন্য ওদের নির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই। যেমন দেখো, বাইপরাগী ফুলের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি হবে, না ফুলগুলো সাদা অনুজ্জ্বল হবে, গন্ধহীন হবে, মকরন্দ থাকবে না, তাই না, পুংদণ্ড লম্বা হবে, এবং অবভিয়াসলি বুঝতে পারছো যেহেতু বায়ুর মাধ্যমে পলেন যাবে, তাহলে অনেক পলেন নষ্ট হতে পারে, এই জন্য পরাগরেণুর সংখ্যা অনেক বেশি হবে, হালকা হবে, তাই না। তারপর হচ্ছে কি মুন্ডটা হচ্ছে কি শাখান্বিত হবে, পক্ষল হবে। আর এটা দেখতে পাই কার ক্ষেত্রে, ওরাইজাসিটি বা ধানের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি ভুট্টার ক্ষেত্রে, তাই না, এই সমস্ত প্লান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেরকম ভাবে যদি আমরা জলপরাগী ফুলের বৈশিষ্ট্য দেখি, তাহলে তাই না, ফুলগুলো হচ্ছে কি আকারে ক্ষুদ্র হয়, অনুজ্জ্বল হয়, গন্ধহীন হবে, তাই না। সেই সঙ্গে হচ্ছে কি আমরা দেখতে পাবো পুংরেণুগুলো হালকা ভাসমান হবে, তাই না। তার সঙ্গে গর্ভদণ্ড গুলো হচ্ছে কি দৈর্ঘ্য খুব বড় হবে, তাই না, গর্ভমুণ্ড গুলো প্রক্ষল হবে, যাতে হচ্ছে কি পরাগগুলো হচ্ছে এসে আটকাতে পারে। যেমন হচ্ছে কি তোমার জস্টেরা, বা তোমার হচ্ছে কি নেয়াস, ভেনিসলারিয়া, এই সমস্ত জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা জলপরাগী দেখতে পাই। পতঙ্গ পরাগীর ক্ষেত্রে তোমরা অবভিয়াসলি বুঝতে পেরেছো, কারণ পতঙ্গ আসবে মানে ফুলগুলো উজ্জ্বল হবে, সুমিষ্ট গন্ধযুক্ত হবে, মকরন্দ্রযুক্ত হতে হবে, তাই না। তারপরে হচ্ছে কি গর্ভদণ্ডটা আঠালো হবে, যাতে পরাগরেণুগুলো সহজে আটকাতে পারে। পাখি পরাগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ফুলগুলো আকারে একটু বড় হয়, রঙিন যুক্ত হয়, নলাকার গঠনযুক্ত হবে, প্রচুর মকরন্দ্র থাকবে, তাহলে তখন সেখানে কিন্তু পাখি আসবে পরাগযোগের জন্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি পাখি কিংবা পতঙ্গ তার নিজের কাজে আসে, তারা লাগ বাই চান্স সেখানে পলিনেশন করে দেয়, তাই না। তারা কি আর ইচ্ছা করে আসে যে আমি এর পলিনেশন ঘটাবো বলে? তারা আসে হচ্ছে কি ফুলের মকরন্দ্র বা ফুলের হচ্ছে কি তোমার নেকটার গ্ল্যান্ড গুলোকে কালেক্ট করার জন্য, বা পোলেন কালেক্ট করার জন্য, কিন্তু তারা হচ্ছে কি তোমার তার সঙ্গে এখানে পলিনেশন ঘটিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে তোমরা যদি দেখো বাদুড় পরাগী ফুলের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো সেখানে ফুলগুলো হচ্ছে আকৃতিতে বড় হবে, গুচ্ছা আকারে থাকবে ঝুলে, ফুলগুলো মকরন্দ্র থাকবে, এবং সেই সঙ্গে হচ্ছে কি তোমার প্রচুর পরিমাণে হচ্ছে কি তোমার পরাগরেণু তৈরি করবে, সেই সব আকারে বড় হবে, এবং সালফার গঠিত হচ্ছে কি উপাদান খরিত করবে। সালফার যুক্ত গন্ধ পেলে তবে গিয়ে বাদুড়গুলো সেখানে আকৃষ্ট হবে এবং যাবে। ঠিক আছে, প্ল্যান্টের নাম কিছু মনে রাখবে, যেমন বম্বেক্স, ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার অ্যান্থোসেফালাস, এই সমস্ত প্ল্যান্টের নামগুলো কিন্তু মনে রাখবে। আর ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের যে পার্থক্য, এটা তোমাদেরকে আর বলছি না, কারণ তোমরা সবাই জানো, তাই না, ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের পার্থক্য। আর বাকি যে পোর্শনটা রয়েছে এমব্রায়োসেক থেকে আমরা পরের দিন দেখবো, কারণ আজকে পুরোটা হবে না। আর এই জিনিসটা আমি স্কিপ করলাম কেন, এটা তোমরা সবাই জানো, ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের কি পার্থক্য দেখা যায়। হুম, তো এই জিনিসটা তোমরা নিজেরা পড়ে নেবে, ঠিক আছে, এটা বলার উপেক্ষা রাখে না, কারণ তোমরা প্রায় সবাই জানো যে এখানে আমরা স্বপরাগযোগ ঘটলে হোমোজাইগাস কন্ডিশন দেখতে পাবো, ইতর পরাগযোগ হলে হেটারোজাইগাস কন্ডিশন দেখতে পাবো। স্বপরাগযোগে নতুন প্রজাতি সৃষ্টির কোনো গুরুত্ব নেই, কিন্তু হচ্ছে ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন প্রজাতি আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। ঠিক আছে, এতটাই থাক।